আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে তাপমাত্রা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে তাপ পরিমাপ করার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। যন্ত্রটার নাম বলেছিলাম ক্যালোরিমিটার। আজকে আমরা এই ক্যালোরিমিটার যন্ত্র এবং ক্যালোরিমিটারের যে নীতি এই সংক্রান্ত বিষয় নিয়েই আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্যালোরিমিটার। তো দেখো, ক্যালোরিমিটার হচ্ছে একটা তামার তৈরি যন্ত্র। যন্ত্র বলতে খুব যে তোমার বিশেষ কিছু মেকানিজম আছে, বিশেষ স্বয়ংক্রিয় মেশিন, তা কিন্তু নয়। একটা ফ্লাক্স টাইপের একটা তামার তৈরি পাত্র, বেটার তুমি বলতে পারো তামার ফ্লাক্স, যাকে ফ্লাক্সে যেরকম ক্লাস 8-এ তোমরা দেখেছো বিভিন্ন আস্তরণ দেওয়ার থাকে, ঠিক সেরকমই একাধিক লেয়ার করা আছে, যা দেখেছিলে ক্লাস 8-এ সেরকম। মুখে একটা ঢাকনারও ব্যবস্থা থাকে, সবই একই। আর এখানে কি করা হয়, এর গা দিয়ে একটা থার্মোমিটার প্রবেশের জন্য ছিদ্র করা থাকে। আর এর ভেতরে এখানে একটা আলোড়ক অর্থাৎ দণ্ড রাখা থাকে, মাঝে মধ্যে এখানে তরলকে নাড়ানোর জন্য। তাহলে এটা হচ্ছে থার্মোমিটার। আর এটা হচ্ছে আলো। কাজটা কি, কীভাবে কাজ করে? তুমি এই ক্যালোরিমিটার যন্ত্রের মধ্যে প্রথমে কি করবে, কিছুটা তরল নিয়ে নেবে। সাধারণত আমরা কমন লিকুইড হচ্ছে ওয়াটার, জল এর মধ্যে নিচ্ছি। আর জল কতটা নিলাম, তার ভর কত সেটা মেপে নিলাম, ধরো M1। আর এই জলের উষ্ণতা কত সেটা আমি থার্মোমিটারের সাহায্যে পেয়ে গেলাম, T1 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি কি করছো, কোনো একটা বস্তু, সেটা শীতল হতে পারে, গরম হতে পারে, অর্থাৎ এই জলের থেকে গরম বা জলের থেকে ঠান্ডা, যে কোনোটাই হতে পারে। তা সেই বস্তুটাকে ধরো একটা তুমি তামার বল নিলে, তামার বল যেটাকে তুমি একটা গ্যাস বার্নার দিয়ে হিট করেছো। তাহলে এখন এটা এত বড় বল নিলে তো মুখ দিয়ে ঢুকবে না, ছোট বল না, এটা একটা তামার বল যার তুমি ভর মেপে নিয়েছো। আর এর উষ্ণতা কত সেটা তুমি পরিমাপ করে নিচ্ছ। সেটা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস। সেটা অনেক সময় এইখানে উষ্ণতা মাপা সম্ভব হয় না, কারণ অত্যন্ত গরম হয়ে থাকলে তুমি থার্মোমিটার দিলে থার্মোমিটারটাই বাস্ট করে যাবে। তো যাই হোক, তুমি ভরটা মাপতে পারবে তামার বলটা। আর এটাকে উত্তপ্ত করলে, এবার কি করলে না, তো এই উত্তপ্ত বলটাকে একটা চিমটা দিয়ে ধরে মুখ দিয়ে ফেলে দিলে। তাহলে মুখ দিয়ে ফেলে দিলাম, দিয়ে আমি কি করলাম, এর মুখে ঢাকনা লাগিয়ে। এবার আমরা কি দেখব, যে থার্মোমিটারের পাঠ তো T1 ডিগ্রি সেলসিয়াস ছিল, মানে ধরে নাও এই পর্যন্ত পাঠ ছিল। এবার যেহেতু গরম বলটা ফেলেছি, তাহলে জলের উষ্ণতা কী হবে, আস্তে আস্তে কিছুটা বাড়বে। তা ধরে নাও এই মিশ্রণের উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস হলো। এই হচ্ছে ক্যালোরিমিটারের কার্যনীতি, খুব সিম্পল কার্যনীতি। তো এখানে আমরা কি দেখব, যে
এই গরম বস্তুটা তাপ ছাড়বে, তাপ রিলিজ করবে। আর জল যদি এর থেকে ঠান্ডা হয় তাহলে জল কী করবে? তাপটা গ্রহণ করবে। তাহলে এটাকেই আমরা বলছি ক্যালোরিমিটারের মূলনীতি। তাহলে ক্যালোরিমিটারের মূলনীতিতে বলা হচ্ছে যে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ, শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান হবে। তাহলে দুটো ভিন্ন উষ্ণতার বস্তু যদি পরস্পর সংস্পর্শে থাকে তাহলে উষ্ণতার বস্তু দ্বারা বর্জিত তাপ আর শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ পরস্পর সমান হবে। এটাকেই আমরা বলছি ক্যালোরিমিটারের মূলনীতি। তাহলে ক্যালোরিমিটারের মূলনীতি তাতে আমরা বলছি কি যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর সংস্পর্শে থাকলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান। পরস্পর সমান। তাহলে এটাই হচ্ছে ক্যালোরিমিটারের মূলনীতি। তবে ক্যালোরিমিটারে কতগুলো শর্ত আছে, যে সব তুমি যে কোনো কন্ডিশনেই এই প্রক্রিয়া করলে আর এই নীতি মেনে চলবে তা নয়। যে ক্যালোরিমিটারের মূলনীতিটাকে এরকম আমরা লিখতে পারি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। আর শর্তগুলো কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে যে এই তাপের আদান প্রদান যখন হবে সেই তাপ যেন কোনোভাবেই পরিবেশে মুক্ত না হয়। তার জন্য আমরা থার্মোফ্লাক্সের কথা বলছিলাম। থার্মোফ্লাক্সে জানো যে তাপ কিন্তু পরিবেশে মুক্ত হয় না। তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে তাপের আদান প্রদানের সময় যেন কোনো তাপ পরিবেশে মুক্ত না হয়, এটা একটা শর্ত। 2 নম্বর কি? ক্যালোরিমিটারে ব্যবহৃত যে তরল আর আমি যে পদার্থটা উষ্ণ পদার্থটা যোগ করছি, মেশাচ্ছি, তারা যেন পরস্পর বিক্রিয়া না করে। কারণ রাসায়নিক বিক্রিয়া হলে জানো, রাসায়নিক বিক্রিয়াতে এমনিতেই তাপ উৎপন্ন হয় বা তাপ শোষণ হয়। তাহলে কী হবে? আমি সঠিক তাপ পরিমাপ করতে পারবো না। তাহলে মাথায় রাখবে যে ক্যালোরিমিটারে ব্যবহৃত তরল ও বস্তুর মধ্যে যেন কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে। আর 3 নম্বর শর্ত,
ক্যালোরিমিটারে যে তরল আছে আর যে পদার্থটা মেশাচ্ছ তারা যেন পরস্পর দ্রবীভূত না হয়, কারণ দ্রবণ উৎপাদনের সময়তেও দেখা যায় তাপের উদ্ভব বা শোষণ হয়। তাহলে মাথায় রাখবে, ক্যালোরি মিটারের তরল ও পদার্থের মধ্যে যেন দ্রবণ প্রস্তুত না হয়। তাহলে এই তিনটে শর্ত যদি তোমার মেনে চলে তবেই আমরা বলবো ক্যালোরিমিটার কার্যকর। এখন তোমরা ক্লাস 7-এ দেখবে একটা বিষয় পড়েছিলে যে কোনো বস্তুর যে তাপ, সেই বস্তুর তাপ তিনখানা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? বস্তুর ভর, বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতা। তাহলে কি বলছি, কোনো বস্তুর তাপ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। এক হচ্ছে বস্তুর ভর, দুই হচ্ছে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ, আর তিন হচ্ছে বস্তুর উষ্ণতা। এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এবার আমরা কীভাবে এখান থেকে গাণিতিক ফর্মুলা পাই সেটা একটু লক্ষ্য করব। তার জন্য তোমাদের যে প্রথমে ছবিটা এঁকেছিলাম ক্যালোরিমিটার, সেই ছবিটা তোমরা ফলো করো। তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো বিষয়টা। এবার ওইখানটা তুমি লক্ষ্য করো, তাহলে আমরা কীভাবে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা তাপ গণনা করব সেটা হিসাব করতে পারো। তা দেখো, তুমি ধরে নিয়েছিলে যে ক্যালোরিমিটার যন্ত্রে, ছবিটা এঁকেই দিই, M1 ভরের তরল নিয়েছো, উষ্ণতা মেপে দেখলে T1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, আর এই তরলের যে আপেক্ষিক তাপ সেটাকে বলছি S1। আপেক্ষিক তাপ কাকে বলে আমরা আরও আলোচনা একটু পরে আসছি, আপাতত একটু শুনে নাও। এবার তুমি এর ভিতরে কি করলে, একটা M2 ভরের বস্তু দিলে, যার উষ্ণতা হচ্ছে T2 ডিগ্রি সেলসিয়াস, আর যার উপাদানের আপেক্ষিক তাপ বলছে S2। আর এদেরকে রাখার পরে যখন এটা সাম্যাবস্থায় আসলো, যখন তাপের গ্রহণ বর্জন শেষ হয়ে গেল, তখন তুমি উষ্ণতা মেপে দেখছো যে এখানে টেম্পারেচার দেখাচ্ছে T ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমি যদি ধরে নিই যে এই বস্তুটা হচ্ছে উষ্ণ বস্তু, অর্থাৎ T2 গ্রেটার দ্যান T গ্রেটার দ্যান T1, অর্থাৎ উষ্ণ বস্তু তাপ ছেড়েছে, শীতল বস্তু তাপ গ্রহণ করেছে, দিয়ে এই যে মিশ্রণের উষ্ণতা বেড়ে গিয়ে কী হবে, একটা মাঝামাঝি মানে এসে পৌঁছেছে যেখানটায় T বলছি। তাহলে শীতল বস্তু উষ্ণতা T1, উষ্ণ বস্তুর উষ্ণতা T2, তাহলে T2 T1-এর থেকে বড়, আর টিটা কি হচ্ছে T1 আর T2-র মাঝে পড়ছে, তার জন্য এরকম লিখলাম। এখন এই উষ্ণ বস্তু যে তাপ বর্জন করছে তার মান কি হবে? আমরা একটু আগে বললাম, ক্লাস 8-এও পড়েছো যে 8-এ নয় 7-এ ছিল, যে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত যে তাপ সেটা হবে বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে উষ্ণতাটা কোথার থেকে কোথায় হয়েছে, T2 তো ছিল আর হয়েছে T1-এ
শেষ হয়েছে, কারণ T2 থেকে T1 হয়েছে, T2 থেকে টি হয়েছে, T1 হয়নি, T2 থেকে টি হয়েছে। T2 গরম ছিল, ঠান্ডা জলের সঙ্গে সংস্পর্শে এসে দেখছি কি জলের উষ্ণতা আর এই বলের উষ্ণতা আলটিমেটলি টি হলো। তাহলে এই তামার বলটা যে উষ্ণতার হ্রাস ঘটালো সেটা কী হবে? T2 মাইনাস টি। তাহলে কি বলবো? তামার বল দ্বারা বর্জিত তাপ সেটা হবে M2S2 T2 মাইনাস টি, কারণ এটা বড় এটা ছোট। তাহলে এই যে তাপটা বর্জন করলো সেটা কে গ্রহণ করেছে? জলটা গ্রহণ করেছে। তাহলে জল দ্বারা গৃহীত তাপ, এখানে তুমি তরল দ্বারা বলতে পারো বা শীতল বস্তু দ্বারা বলতে পারো, এখানে উষ্ণ বস্তু দ্বারা বলতে পারো, যা ইচ্ছা, ওটা কোনো ব্যাপার নাই। তাহলে জল দ্বারা যে গৃহীত তাপ, তাহলে এটা কি হবে? M1S1। তাহলে এ তো T1 থেকে টিতে পরিবর্তিত হয়েছে, T1 থেকে বেড়ে টি হয়েছে, তাহলে উষ্ণতা বেড়েছে কতটুকু? T মাইনাস T1। তাহলে এখানে মাথায় রাখবে উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ M2S2 T2 মাইনাস টি, আর শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ M1S1 T মাইনাস T1। তাহলে আমরা ক্যালোরিমিটারের মূল নীতি অনুসারে আমরা কি জানি? বর্জিত তাপ সমান গৃহীত তাপ। তাহলে এখন উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপের মান কত? M2S2 T2 মাইনাস টি, আর শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ M1S1 T মাইনাস T1। তাহলে আমরা এই রাশিমালার সাহায্য নিয়ে কি করতে পারবো? তোমার যে কোনো একটা অজানা রাশির মান হিসাব করতে পারবো। ধরে নাও উষ্ণ বস্তুটার উষ্ণতা কত ছিল, T2 ভ্যালু কত ছিল, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। কারণ আমি বললাম প্রথমেই যে তামার বলকে আগুনে পোড়াচ্ছ, এবার সেইখান থেকে তুমি তার উষ্ণতা বের করতে পারবে না, কারণ তামার বলকে যদি ওই থার্মোমিটারে ধরো, থার্মোমিটার সঙ্গে সঙ্গে বাস্ট করে যাবে। তাহলে আমাকে কী করতে হবে? এরকমভাবে জলে ফেলে দিয়ে জলের উষ্ণতা আমি নিয়ে নিতে পারবো, কারণ জলের উষ্ণতা অনেকটাই কম বাড়বে। অনেকটা জল আছে তো, তাহলে জলের উষ্ণতা অত বাড়বে না। তাহলে আমরা দেখব যে গৃহীত বা বর্জিত তাপ, গৃহীত তাপ এবং বর্জিত তাপ এই দুটো সমান করে দিয়ে একটা অজানা রাশির মান গণনা করা সম্ভব। এইগুলো, এই নীতিটা থেকে তোমাদের অঙ্ক আসার খুবই সম্ভাবনা থাকে। তা যাই হোক, আমরা আরও একটু বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। এই বিষয়টা একটু মাথায় রাখবে, আপেক্ষিক তাপটা একটু আলোচনা করব। তাহলে তোমরা কি পেলে? যে বস্তু দ্বারা যদি আমি গৃহীত বা বর্জিত তাপ বলি, গৃহীত বা বর্জিত তাপ যদি বলি, তাহলে সেটা কি পাচ্ছি? বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পরিবর্তন। তাহলে বর্জিত বা গৃহীত তাপকে যদি আমরা কিউ দিয়ে ডিনোট করি বা এইচ দিয়ে ডিনোট করি, যা ইচ্ছা, কিউ দিলাম। বস্তুর ভরকে যদি আমি এম দিয়ে ডিনোট করি, আপেক্ষিক তাপকে যদি এস দিয়ে ডিনোট করি, আর উষ্ণতার পরিবর্তনকে যদি আমরা ডেল্টা টি চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো এখান থেকে লেখা যায় এস সমান কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। এস সমান কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে এটা হচ্ছে আপেক্ষিক তাপের গাণিতিক রূপ।
তাহলে এখান থেকে আমরা আপেক্ষিক তাপের একটা সংজ্ঞা নির্ধারণ করব। কিভাবে? যদি বস্তুর ভর এম এর জায়গায় 1 হয়ে যায়, যদি উষ্ণতার পার্থক্য, উষ্ণতার পরিবর্তন যেটা, সেটা ডেল্টা টি, সেটা যদি 1 হয়ে যায়, তাহলে দেখো এস সমান হয়ে গেল কিউ। তাহলে আমরা আপেক্ষিক তাপ বলতে কি বুঝবো? যে কোনো একক ভরের পদার্থের উষ্ণতা যদি 1 একক বৃদ্ধি করি, তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই বলা হয় বস্তুটার আপেক্ষিক তাপ। তাহলে কি বলছি কথাটা? আপেক্ষিক তাপের যদি সংজ্ঞায় আসি, তাহলে বলবো একক ভরের বস্তুর উষ্ণতা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকেই আপেক্ষিক তাপ বলে। একক ভরের বস্তুর উষ্ণতা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। তাহলে এখন আপেক্ষিক তাপের যদি একক নির্ধারণ করতে চাই, তাহলে কি দেখো, কিউ বাই এম ইন্টু ডেল্টা টি। তাহলে কিউ মানে কি? তাপ। এম মানে ভর, আর ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতা। তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি আসবে? তাপের একক কি আসবে? সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, ভরের একক হচ্ছে গ্রাম। তাহলে নিচে আছে মানে উপরে লিখলে গ্রাম টু দি পাওয়ার -1। আর ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতা, তাহলে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি, গ্রাম টু দি পাওয়ার -1, ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আর এটাই যদি আমরা এসআই পদ্ধতিতে নিই, তাহলে দেখো কিউ, এটাকে আমরা তাহলে ডিনোট করব কি দিয়ে? জুল দিয়ে। তাপের এসআই একক হচ্ছে জুল। ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম, আর উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে এসআই একক হচ্ছে জুল, কিলোগ্রাম টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যে কোন পদার্থের আপেক্ষিক তাপ কাকে বলছে, আপেক্ষিক তাপের একক কি। আর জলের আপেক্ষিক তাপ, এটা একটু মাথায় রেখো। জলের আপেক্ষিক তাপের ভ্যালুটা তোমাদের খুব কাজে লাগবে। জলের আপেক্ষিক তাপের মান হচ্ছে 4200 জুল, কিলোগ্রাম টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ 4200 জুল, কেজি টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। আর যদি এসআই পদ্ধতিতে বলো, সিজিএস পদ্ধতিতে বলো, তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের মান হবে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এটার ভ্যালু হচ্ছে 1 ক্যালোরি
গ্রাম টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। অর্থাৎ তুমি যদি 1 কেজি জল নাও, তার 1 কেলভিন উষ্ণতা বাড়াতে 4200 জুল তাপ প্রয়োজন। আর তুমি যদি 1 গ্রাম জল নাও, তার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে 1 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। এবং এই জলের আপেক্ষিক তাপের মানটা খুবই উচ্চ, অন্যান্য যে কোনো পদার্থের থেকে খুবই উচ্চ। তার জন্য দেখবে জলকে আমরা সেঁক দিতে ব্যবহার করি, সেঁক দেওয়া হয়। কারণ কি, জলটা গরম হতে যেমন বেশি সময় লাগে, অনেক আপেক্ষিক তাপ বলে কি হয়, অনেক তাপ গ্রহণ করে তবে জল গরম হয়, ঠিক সেরকমই ঠান্ডা হতেও ওর অনেক বেশি সময় লাগে। তার জন্য সেঁক দেওয়ার কাজে ব্যবহার করা হয়। তারপরে দেখবে গাড়ির রেডিয়েটার, তোমরা যারা 4 হুইলার গাড়ি দেখবে গাড়িতে জল দেয়। তাহলে জল দেয় কেন? কারণ বড় ইঞ্জিন তো, প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপে নষ্ট হয়ে যেতে পারে, যন্ত্রের আকৃতি বিকৃত হয়ে যেতে পারে, যন্ত্র গলে যেতে পারে, ফেটে যেতে পারে। তা সেখানে রেডিয়েটারে জল দেওয়া হয়। তাহলে রেডিয়েটারে জল দিলে কি হয়, জলের আপেক্ষিক তাপ বেশি, তাহলে অনেকক্ষণ পর্যন্ত রেডিয়েটারের উষ্ণতা বাড়তে দেয় না। মাঝে মধ্যে চেঞ্জ করে, ড্রাইভাররা দেখবে হয়তো 30-40 কিলোমিটার গেল কি 50 কিলোমিটার গেল, তারপর আবার রেডিয়েটারে জল ঢালছে, মানে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য। তো যাই হোক, এগুলো একটু তোমরা মাথায় রেখো। পরবর্তী ক্লাসে আমরা পরের অংশ আলোচনা করব এবং কিছু গাণিতিক সমস্যাও আলোচনা করব।